এই বনেই কিন্তু সব থেকে বেশি আর কি বাঘ থাকে। বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের পেটের নিচে আমি, এরকম হচ্ছে মাথায়, হার নেই। বয়ে যাচ্ছে বেলা, এবার লাঞ্চের পালা, চলে এলো ভাতের থালা। আমাদের জুন মাসের 5 তারিখ থেকে ইলিশ উৎসব শুরু হচ্ছে। এখন যদি বুকিং করেন এই মাসে তাহলে আরো ছাড় আছে। গরম পেরুলেই বর্ষা, আর বর্ষার বৃষ্টি ভেজা ওয়েদারে সুন্দরবন মানেই ভাবনায় ইলিশ উৎসব। তাই এবার 2026-এ ইলিশ উৎসবে 2 রাত 3 দিন মেতে থাকতে চাইলে আজকের ভিডিওটি আপনার জন্যই। যাওয়া আসা, নদীর ধারে মনোরম পরিবেশের মাঝে হোটেলে থাকা, কবজি ডুবি একের পর এক খাবারের স্বাদ গ্রহণ, সারাদিন জলে ভেসে গভীর জঙ্গলের নানান জীবজন্তুকে একদম কাছ থেকে দেখার অনুভূতি, সঙ্গে ভরপুর সাইট সিন, এবং দিন শেষে হোটেলের মাঝেই আয়োজিত ঝুমুর গান ও নাচের আসর, সেই সব যাবতীয় তথ্য তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আর দেরি কিসে, চলুন আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি। সো লেটস গেট স্টার্টেড, চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজকের তারিখ 26শে মে, আর আজকে যেতে চলেছি সুন্দরবন। আর সেই সঙ্গে বর্ষাও প্রায় দোরগোড়ায়, আর সুন্দরবনে বর্ষাকাল মানেই হচ্ছে ইলিশ উৎসব। তো এবার 2026-এ ইলিশ উৎসবে আপনারা কিভাবে যাবেন, সেই সঙ্গে কোন ট্যুর অ্যান্ড ট্রাভেলের সঙ্গে গেলে আপনারা সবচাইতে বেশি সুবিধা এবং সাইট সিন আপনারা দেখতে পারবেন, সঙ্গে কি কি খাওয়া দাওয়া রয়েছে, থাকার ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিও। বর্তমানে আমি এখন দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা সাউথ সেকশনের একদম বাইরেটাতে, আর আমাদের আজকে ট্রেন রয়েছে 7:42-এর শিয়ালদা ক্যানিং লোকাল। আর আপনাদেরকে সুন্দরবন যেতে হলে কিন্তু ক্যানিং লোকাল ধরতে হবে। এই 7:42-এরই ট্যুর অ্যান্ড ট্রাভেলস এটাই কিন্তু আপনাদেরকে প্রেফার করবে। শিয়ালদার সাউথ সেকশনে প্রবেশ করে বিরাট এই বায়ুকলের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ জিরিয়ে নিলাম, এবং চার্ট লিস্টে দেখলাম আমাদের ট্রেন দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে। তাই চটজলদি এগিয়ে গেলাম প্ল্যাটফর্মের দিকে। ডট 7:42 আমাদের ট্রেন ছেড়ে দিল শিয়ালদা থেকে ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে, যার দূরত্ব রয়েছে 45 কিলোমিটার এবং ভাড়া পড়বে মাত্র 15 টাকা। তো বর্তমানে শিয়ালদা থেকে 45 কিলোমিটার অতিক্রম করে নেমে পড়লাম ক্যানিং স্টেশনে। তো ক্যানিং স্টেশনে নামার পর প্রথমে আমাদের ক্যানিং স্টেশন থেকে বাইরের দিকে বেরোতে হবে, এবং যে ট্রাভেলার, এবার আমরা যাচ্ছি হচ্ছে শান্তি ট্রাভেলারের সাথে সুন্দরবন ট্যুর। তো তাদের অটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে, ফোন করা হয়েছে, এবং এখন বর্তমানে বাইরের দিকে বেরিয়ে অটো পিক আপ করে একেবারে আমাদেরকে নিয়ে যাবে। ক্যানিং স্টেশন থেকে অটোতে পিক আপ করে নিয়ে যাওয়া হবে সোনাখালী ফেরিঘাট, যার দূরত্ব রয়েছে ক্যানিং স্টেশন থেকে 16 কিলোমিটার এবং সময় লাগবে 30 মিনিটের কাছাকাছি। ক্যানিং স্টেশন থেকে অটোতে উঠে একেবারে ফাইনালি চলে আসলাম সোনাখালী ঘাটের একদম সামনে, এবং এখান থেকে কিন্তু আমাদের যে বোট সাফারি, সে বোট জার্নিটা শুরু হবে। তো চলো একেবারে ঘাটের সামনে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে পরিবেশটা কেমন কি রয়েছে। জাস্ট দেখুন, খেয়াঘাটের দৃশ্যটি কিন্তু অপরূপ সুন্দর লাগছে, এবং এই পাশেও কিন্তু দেখতে পাচ্ছি বিভিন্ন আর কি এজেন্সির সব বোটগুলো পাশাপাশি আর কি দাঁড়িয়ে রয়েছে। আমাদের আরো একটু ওই পাশে আর কি যেতে হবে। দেখুন ফাইনালি খেয়াঘাটের একদম সামনে, এবং পরস্পর দেখুন কতগুলি বোট আর কি দাঁড়িয়ে রয়েছে। দেখো এতগুলো বোটের মাঝখানে রয়েছে আমাদের বোট। এবার এটি বোটের নাম রয়েছে এমবি আমিনা, এবং দেখুন প্রত্যেকটি আর কি বোটের উপরে কিন্তু এরকম ইন্ডিয়ান ফ্ল্যাগ কিন্তু রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু লাগছে। এবং চলুন, এরকম আর কি খাড়াই রয়েছে, এরকম ইটের মাধ্যমে তৈরি, এবং যদি জল জমে তাহলে কিন্তু এই অংশে আর কি সিঁড়ি মতো করে দেয়, বাট উঠতে হবে এই অংশটা থেকে। জাস্ট ফাইনালি বোটের মধ্যে তো উঠে পড়লাম, কিন্তু সবার আগে তোমাদের সামনে তুলে ধরি যে এই বোটের মধ্যে কি কি ব্যবস্থা রয়েছে, এবং সেই সঙ্গে বোটের ডেকোরেশনটা কেমন কি রয়েছে। দেখো এবারে আমাদের বোটের নাম তো রয়েছে এমবি আমিনা, জানিয়ে দিলাম, এবং সামনের যে ডেকোরেশনটা দেখো অপরূপ কিন্তু লাগছে, এবং দুপাশ দিয়ে এরকম সিঁড়ি রয়েছে উপরে অংশে ওঠার। উপরে অংশে আপনাদেরকে আমি উঠিয়ে দেখাচ্ছি, দেখুন ব্যাস এটা রয়েছে ড্রাইভার কেবিন, এবং সেই সঙ্গে ভেতর অংশে জাস্ট দেখুন। বোটের এই উপরি অংশে বসেই আপনারা সকালের ব্রেকফাস্ট ও দুপুরের লাঞ্চ, সাথে নদী ও গভীর জঙ্গলের অভিনব দৃশ্য দেখতে এবং উপভোগ করতে পারবেন। বোটের নিচের অংশে এরকম কিছু মানে খাটের মতো করা রয়েছে, যেখানে কিন্তু আপনারা বিশ্রাম নিতে পারবেন। টোটালি 1 2 3 4 5 6 7 8টি কিন্তু এরকম খাটের মতো ডিজাইন আর কি করা রয়েছে। দেখুন খুব সুন্দর কাজ রয়েছে, এবং প্রত্যেকটির সাথে এরকম স্লাইডিং উইন্ডো কিন্তু আপনারা পেয়ে যাবেন।
যেখান থেকে খুব সুন্দরভাবে আর কি হাওয়া আসবে ফুরফুরে, এবং একদম কাছ থেকে আপনাদেরকে আমি দেখাই। দেখুন জল কিন্তু পুরো একদম কাছাকাছি প্রায়, দেখুন খুব সুন্দর ভিউ আসবে এখান থেকে, এবং বিশ্রাম নিতে পারবেন এই অংশটাতে। এবং এই বিশ্রামের জায়গাটা ঠিক পেছন অংশে মানে ব্যাক সাইডটাতেই রয়েছে হচ্ছে রান্নার জায়গা, যেখানে আর কি বিভিন্ন রকম যে পদ আপনারা আর কি খাবেন এই কদিন ধরে, পুরোটা কিন্তু তৈরি হয় এই বোটের মধ্যেই। জায়গাটা তোমাদেরকে আমি দেখিয়ে দিই, যদিও বা সব রান্না আজকে হয়ে গিয়েছে। দেখো এটা রয়েছে কিন্তু সম্পূর্ণটা আর কি রান্নার জায়গাটা, এখনো কিছু কিছু আর কি কাজ চলছে এখানে, ঠিক আছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 10টা, আর বোটে উঠেছি, আর ওঠা মাত্রই কিন্তু হাতে দিয়ে গেল ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, এরকম ইয়ার সাইজের আলুর দম, এবং সাথে একটি করে পান্তুয়া, জাস্ট জমে যাবে। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। তো এখন কিন্তু বর্তমানে আমি রয়েছি ড্রাইভার কেবিন নিয়ে, জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে লুকটা, সামনে থেকে তো তোমাদেরকে আমি দেখালাম। তো কাকা আজকে আমরা প্রথমে মানে ফার্স্ট দিনে কোন কোন জায়গা দেখবো? আমরা আজকের ফার্স্ট দিনে দেখবো অকল নদী যাচ্ছি গোসাবা। আচ্ছা, গোসাবা গিয়ে হেমিল্টনের বাংলো, রবীন্দ্রনাথের বাংলো, তো বাংলো দেখিয়ে আমরা পাখিরালা সাইড সিন করে হোটেল, হোটেলটা আমাদের কোথায় নেওয়া আছে? পাখিরালা পাখিরালা। আচ্ছা, একদম মেন মার্কেটের। মেন মার্কেটে পাখিরালা। আচ্ছা, তো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন তোমরা শুনে নিলে। ব্রেকফাস্টের কিছুক্ষণ বাদেই চলে এলো চিংড়ি মাছের পকোড়া এবং গরম চা। খেতে খেতে নদীর এই অপরূপ দৃশ্য দেখতে যা দুর্দান্ত লাগছিল তার বলে বোঝানো যাবে না। মানে এই বর্ষায় ইলিশ উৎসব, যদি বৃষ্টি যদি না হয় তাহলে জমে কিভাবে, তাই ভাবছি যে একটুখানি বৃষ্টি হলে কিন্তু ভালো হয়, বেশ ওয়েদারটা জমে যাবে আর কি। দেখতে দেখতেই আমাদের বোট চলে এলো গোসাবা ফেরিঘাটে, যেখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের বেকন বাংলো। তো ঘড়ির কাঁটায় এখন দুপুর 12টা বেজে 30 মিনিট। বর্তমানে বোট এসে দাঁড়ালো গোসাবা দ্বীপে। জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু মনোরম পরিবেশ, আর এখানেই রয়েছে হ্যামিল্টন সাহেবের বাংলো এবং রবীন্দ্রনাথের বেকন বাংলো। তো চলো আস্তে আস্তে তোমাদের সামনে আমি তুলে ধরি। আমি গতবার যখন এসেছিলাম এই জেটিঘাটে বোট দাঁড় করায়নি, তখন কিন্তু ওই ঢালাইয়ের জেটিঘাট মতো আর কি ছিল, যেগুলো এখনো রয়েছে, যেরকমটা দেখাতে পারছি এ পাশেও রয়েছে, এ পাশেও কিন্তু রয়েছে। আর এই যে নতুন যে ব্রিজ এবং জেটিঘাট, সেটা কিন্তু একদম নতুন ভাবে আর কি নির্মাণ করা হয়েছে, খুবই সুন্দর এবং মনোরম পরিবেশের মাঝে। প্রথমেই আমরা চলে গেলাম রবীন্দ্রনাথের বেকন বাংলো দর্শনে, যার দূরত্ব রয়েছে গোসাবা ফেরিঘাট থেকে পায়ে হেঁটে 1 মিনিট। বেকন বাংলোতে প্রবেশ করতে টিকিট মূল্য রয়েছে 10 টাকা, যার সম্পূর্ণটাই আপনাদেরকেই দিতে হবে। তো ফাইনালি 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম, এবং গেটের বাইরে কিন্তু লেখা রয়েছে 5 বছর বয়সের পর থেকে হচ্ছে টিকিট, মানে 5 বছরের নিচে বাচ্চাদের কিন্তু কোনো রকম টিকিট লাগে না, এবং এন্ট্রি ফি 10 টাকা। তো চলো এটাকে রেখে এখানে দিয়ে তারপর কিন্তু ঢুকতে হবে। ব্যাস, এবার এন্ট্রি। জাস্ট দেখো এদিকে সব আর কি বাচ্চাদের এক্সেসরিজ সব কিন্তু রয়েছে ভেতরের অংশেই, মানে পার্কের মতো অংশ পুরোটাই। দেখো এদিকে দোলনা থেকে শুরু করে খুবই সুন্দর কিন্তু মনোরম পরিবেশের মাঝে এই বেকন বাংলোটি সৃষ্টি করা হয়েছে। সুন্দরবন ইলিশ উৎসবে আসলে 10 টাকা দিয়ে বেকন বাংলোতে ঢুকতে হয় ঠিকই, কিন্তু 10 টাকা পুরো একদম উসুল। এখানে ঢুকলে পরে আপনারা বুঝতে পারবেন যে কতটা মনোরম পরিবেশের মাঝে, এবং একটি ইতিহাস তো, কারণ বেকন সাহেবের আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসে দুরাত্রি আর কি থেকেছিলেন, সেই থেকে হচ্ছে এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো হয়ে গিয়েছে। বাংলোতে ঢোকার আগে বাম পাশে কিন্তু এই অংশে হ্যামিল্টন সাহেব এবং রবীন্দ্রনাথ ঠাকুরের খুব সুন্দর একটি মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে, দেখুন খুব সুন্দর। এবার আস্তে আস্তে বাংলোটি আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই। এরকম ভাবে পুরোটাই কিন্তু কাঠের নির্মিত, দেখুন পুরোটাই, এবং এখানে কিছু জানলার এরকম আর কি খোপ করা রয়েছে, যেখান থেকে ভেতরের অংশে পুরোটা আর কি দেখা যাচ্ছে, যদিও বা কোনো রকম আসবাবপত্র কিন্তু এই অংশে নেই। দেখুন সোজা ভাষায় বলতে গেলে ভ্রমণ পিপাসু মানুষ এবং বাঙালিরা
এই বেকন বাংলোটি দেখতে আসে হচ্ছে তাদের স্মৃতি, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এবং ইতিহাস সঞ্চয়ের কারণে। তো আপনারাও কিন্তু এই বাংলোটি ঘুরে যেতে পারেন। সেই সঙ্গে এই সোজাসুজি চলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটি পুকুর ধার, এবং পুকুর ধারের একদম পাশ দিয়ে কিন্তু এরকম বসার জায়গাগুলো আর কি করা রয়েছে, যেখানে এরকম গাছের তলায় বসে ছাওয়াতে আপনারা কিছুটা টাইম আর কি স্পেন্ড করতে পারবেন এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। দুর্দান্ত এক অনুভূতির সঞ্চয় হবে এই অংশটা থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো আমাদের ঘোরাঘুরি করা কমপ্লিট হয়ে গেল। এখন বর্তমান যাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলোতে। দীর্ঘক্ষণ হেঁটে আসার পর একদম চলে আসলাম হ্যামিল্টন সাহেবের বাংলোর একদম দোরগোড়ায়। এই যে মেন গেটটা রয়েছে, ভেতরের অংশে ঢুকছি। এরকম কিছুটা আর কি ছোট জলাশয়ের মতো রয়েছে এপাশে, এবং দূরে দেখা যাচ্ছে বাংলোটি। এই প্রথম হচ্ছে এতখানি ফাঁকা, এই প্রথম এতখানি ফাঁকা আমি পাচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো। মানে আমি আগে একবার এসেছিলাম বর্ষাকালে এই ইলিশ উৎসবেই। ইলিশ উৎসব আর কিছুদিন পর থেকে আর কি শুরু হচ্ছে, জুন মাস থেকে। তো জুন মাসে আসলে কিন্তু পুরো জায়গাটা আপনারা একদম ভরাট দেখতে পারবেন পর্যটকদের। আর এই জায়গাটাতে আসলে আপনারা মানে বিভিন্ন রকম ফটোশ্যুট করতে পারবেন, ভিডিও রিলস বানাতে পারবেন। আর এই জায়গাটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলোর মতো এতটা আর কি যে পয়সা দিয়ে যে ঢোকা টিকিট মূল্য সেটা কিন্তু এখানে লাগে না, এটা পুরো একদম ফ্রি অফ কস্ট। তাই বলছি এখানে একবার হলেও আপনারা ভিজিট করে যাবেন। চলুন আস্তে আস্তে যাওয়া যাক বোটের দিকে। তো হ্যামিল্টন সাহেবের বাংলো ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেল, এখন একদম চলে যাব বোটের দিকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো এবং হ্যামিল্টন সাহেবের বাংলো ঘোরাঘুরি করার পর এখন আবার চলে আসলাম গোসাবা জেটি ঘাটে। তো আমাদের বোট পুরো একদম সারিবদ্ধ ভাবে দেখো দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন আর কি ট্রাভেলারদের। তো আমাদেরটা রয়েছে এই যে এদিকেরটা। তো আবার বোটে উঠে পড়ি, কারণ প্রচন্ড রোদ রয়েছে, যেহেতু আর কি মে মাসের শেষের দিকে এসেছি। তো আর জুন মাস থেকে হচ্ছে ইলিশ উৎসব শুরু হচ্ছে, তাই অনেকটাই আর কি ফাঁকা রয়েছে এবং রোদ্দুরটা জাঁকিয়ে পড়েছে, তার জন্য ট্যুরিস্টদের একটুখানি মানে জনসংখ্যা কম রয়েছে এই অংশে। কিন্তু কিছুদিন পর থেকে কিন্তু সিজন শুরু হচ্ছে, তাই বলছি চটজলদি তোমরা নাম্বারে বুকিং করে ফেলো এবং চলে আসো সুন্দরবনে। হয়ে যাচ্ছে বেলা, এবার লাঞ্চের পালা, চলে এলো ভাতের থালা। তো এখন দুপুরে লাঞ্চে কি কি রয়েছে সর্বপ্রথম তোমাদেরকে আমি দেখাই। এখানে রয়েছে গলদা চিংড়ি, এখানে রয়েছে ভেটকি মাছ, এবং সাথে রয়েছে পটল আলুর একটি আর কি সবজি তরকারি, সাথে আলু ভাজা, ডাল, এখানে রয়েছে চাটনি। জাস্ট কিন্তু জমে যাবে আর কি। আর এবং শেষ পাতে কিন্তু রয়েছে এরকম পাঁপড়। চলুন এবার লাঞ্চ তাহলে শুরু করা যাক। এরকম আলু ভাজা এবং ডাল সাথে লেবু, দুর্দান্ত এক কিন্তু কম্বিনেশন বাঙালির কাছে। অসাধারণ। জানি না। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 3:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে ওঠার কিছুক্ষণ পরে কিন্তু দেখতে পাচ্ছি পেয়ারা নিয়ে চলে এসেছে। মানে বিকেলে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর কোনো না কোনো ফল আর কি দেওয়া হয়, তো আজকে দেখতে পাচ্ছি পেয়ারা নিয়ে চলে এসেছে। জাস্ট দেখো এরকম ডাসা পেয়ারা কিন্তু তোমরা লাঞ্চের পরে খেতে পারবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 4:30। এখন আমরা ফাইনালি চলে আসলাম পাখিরালয়তে, যেখানে আমাদের রয়েছে হোটেল এবং সেই সঙ্গে এখানে রয়েছে বিরাট আর কি মার্কেট, যেখান থেকে আপনারা সুন্দরবনের কিছু স্মৃতি আর কি এখান থেকে কিনে নিয়ে কিন্তু যেতে পারেন। বিরাট মার্কেট রয়েছে, আপনারা এখান থেকে কিন্তু কেনাকাটাটা সেরে নিতে পারেন। আমাদের এবারের রিসর্ট রয়েছে আপনজন রিসর্ট, যেটা পাখিরালয় থেকে 1 মিনিটের হাঁটা পথ। জাস্ট দেখুন ভেতর অংশে এতটা বড় এরিয়া নিয়ে আর কি রিসর্টটি রয়েছে, দুর্দান্ত কিন্তু অ্যাম্বিয়েন্স রয়েছে দেখুন। এবং রিসর্টে তো ঢুকে গেলাম, আর দেখি এখানে রুমের ব্যবস্থা কেমন কি রয়েছে তোমাদেরকে আমি জানাচ্ছি। আপনজন রিসর্টের আমাদের রুম কিন্তু দিয়ে দিয়েছে ইতিমধ্যে। রুম নাম্বার রয়েছে 33 আপনজন রিসর্ট লেখাই রয়েছে, এবং এটা রয়েছে আমাদের রুম। এন্ট্রি করলাম এবং এখানে কিন্তু রয়েছে
ডাবল বেড, দেখো মানে দুজন দুজন চারজন কিন্তু একটা রুমের মধ্যে তোমরা হামেশায় থেকে যাবে। এবং সাথে কিন্তু দুটো দুটো চারটে পিলো দিয়ে দেওয়া রয়েছে। এবং এপাশে রয়েছে টি টেবিল, দুটো গ্লাস, অ্যাস্ট্রে, এখানে রয়েছে একটি সোপ এবং অল আউট দিয়ে দেওয়া রয়েছে, একটি জগ দেওয়া রয়েছে। এবং এপাশে রয়েছে বোর্ড, আপনারা চার্জ দিতে পারবেন, সুইচ বোর্ড রয়েছে, লাইট, এবং দুটো বেডেরই উপরে কিন্তু রয়েছে এরকম সিলিং ফ্যান। এবং আপনারা যদি চান যে এসি রুম আগে থেকে সেটা জানাতে হবে, তাহলে কিন্তু এসি রুমও আপনারা পেয়ে যাবেন। একদম রুমের মধ্যেই একটি বেসিন দিয়ে দেওয়া রয়েছে, এখানে একটি মিরর রয়েছে, আর তার পাশেই রয়েছে টয়লেট। জাস্ট দেখুন, এরকম কিন্তু ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এরকম কোমর দেওয়া, এবং এর পাশে রয়েছে শাওয়ার, এবং এদিকে রেলিং করা রয়েছে, কল, বালতি, মগ, মানে খুবই নিট অ্যান্ড ক্লিন রয়েছে ওয়াশরুমটা, খুবই সুন্দর ব্যবস্থা। তাছাড়াও কিন্তু এই হোটেলে আরো প্রচুর আর কি রুম রয়েছে। আমার ঠিক অপোজিটেই দেখতে পাচ্ছেন বিশাল আর কি বিল্ডিং রয়েছে, দেখুন মানে প্রচুর আর কি রুম রয়েছে, এসি নন এসি সবই কিন্তু অ্যাভেলেবেল, সেটা আগে থেকে আপনাদেরকে আর কি জানাতে হবে। জাস্ট দেখুন, মানে খুব সুন্দর পরিবেশের মাঝে, অ্যাম্বিয়েন্সের মাঝে কিন্তু এই হোটেলটি আর কি রিসর্টটি রয়েছে, দুর্দান্ত, আপনাদেরকে মনোমুগ্ধ করবে। আমাদের রুমটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। সারাদিনের এই ধকলের পর এখন একটু ফ্রেশ হতে হবে, তাই চটজলদি ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 6:15। এখন যাচ্ছি পাখিরালয় মার্কেটটি আর কি ঘুরে দেখার জন্য, এবং সেই সঙ্গে নদীর পাড় থেকে যে মৃদুমন্দ হাওয়া যে বইছে সেটা একটু উপভোগ করে আসি। এখন একদম চলে আসলাম নদীর ধারে, আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, জাস্ট দেখুন, মানে জোয়ার আস্তে আস্তে আসছে এবং সেই সঙ্গে গাছগুলো একদম আস্তে আস্তে কিন্তু ডুবে যাচ্ছে। আমি সুন্দরবন একবার এসেছিলাম, তখন দেখেছিলাম যে এই এত বড় বড় গাছগুলো, সেগুলো কিন্তু পুরো একদম মানে ঘাসের মতো, যেরকম বৃষ্টি হলে মাঠে যেরকম জল জমে সেরকম ঠিক হয়ে যায় জোয়ারের সময়। কিন্তু এখন এখানে এতটুকু আর কি বাদ দেওয়া রয়েছে, সুতরাং এখানে আর কি বেশি আর কি জল ওঠে না মনে হয়, আশা করি। এবং আস্তে আস্তে সামনের দিকে যাই, সামনে আরো ভালো ভালো ভিউ রয়েছে এই পাখিরালয়ে, আপনারা কিন্তু ঘুরে দেখতে পারেন এই সন্ধ্যাকালীন সময়টিতে। আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসলাম মানে নদীর এমন একটা দিকে যেখানে কিন্তু গাছপালা খুবই কম রয়েছে এবং সৌন্দর্যতে কিন্তু ভরপুর। যেরকমটা নদীর আরেকটি শাখা কিন্তু ওই দিক থেকে কিন্তু চলে যাচ্ছে, এবং এদিকে আরেকটি দেখতে পাচ্ছি, এবং এদিকে আরেকটি রয়েছে, মানে তিন দিকে তিনটে মুখ, এবং এই সাইডে আরো রয়েছে, এবং উপশাখা তো রয়েছেই। এবং এই সাইডে কিন্তু বাঁধ দেওয়া রয়েছে, পুরো এই রাস্তাটার মাধ্যমে আর কি বাঁধ দেওয়া, এবং পুরোটা আর কি রাস্তার অনুকরণে আর কি ব্যবহার করা হয়। এবং অনেকেই আসে জায়গাটি আর কি দেখার জন্য, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে। এই বাঁধের এই রাস্তাটা ধরে আমি চলে আসলাম, এবং দেখুন এই পাশে আরেকটি বাঁধ রয়েছে, দেখুন এই যে পুরো একদম বাঁধটি, এবং এর উপর থেকে কিন্তু একটি মানে তক মতো দেওয়া রয়েছে, মানে এরকম চটের বস্তা মতো, যাতে আর কি সব ধুয়ে না চলে যায়, ধসে না যায়, তার জন্য এরকম ব্যবস্থা নেওয়া। দেখুন দুর্দান্ত কিন্তু লাগছে এইখান থেকে, মানে অপূর্ব সুন্দর লাগছে। ঘড়ির কাঁটায় এখন রাত 10টা ছুঁই ছুঁই, আর আমরা কিন্তু সন্ধ্যেবেলাটা নদীর পাড়ে পাখিরালয় যে ফেরিঘাট ছিল সেই ঘাটে বসে খুব সুন্দর আর কি টাইম স্পেন্ড করেছি, তোমাদের সামনে তুলে ধরেছি। এবং বাইরে থেকেই চা এবং স্ন্যাক্সটা আমরা খেয়ে নিয়েছিলাম, তাই আর কি এখানে এসে চা স্ন্যাক্সটা আমি খেতে পারিনি, তো এখানে কিন্তু ইনক্লুডেড রয়েছে সন্ধ্যেবেলার স্ন্যাক্স। চলুন বর্তমানে রাতের ডিনারটি সেরে নেওয়া যাক, এবং ডিনারে কি কি রয়েছে প্রথম দিনে সেটা আপনাদের সামনে তুলে ধরি। তো বর্তমানে কিন্তু আমি চলে এসেছি ডিনার টেবিলে, আর দেখতে পাচ্ছি ডিনারও কিন্তু টেবিলে চলে এসেছে। ডিনারে রয়েছে এদিকে সাদা ভাত, এদিকে রয়েছে স্যালাড, সাথে রয়েছে চিকেন কষা এবং ডাল এবং আলু ভাজা, জাস্ট কিন্তু জমেই যাবে আজকের ডিনারটি। ডিনার কমপ্লিট করে আসলাম, আর কালকে সকাল সকাল আর কি বেরোতে হবে, তাই চটজলদি ঘুমিয়ে পড়তে হবে। তো আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কালকে সকালে। গুড মর্নিং। আজকে সুন্দরবন ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘড়ির কাঁটায় বাজে 8টা। রুমে এসে বলে গেল যে বোট ছাড়ার সময় হয়ে এসছে, তো আবার রুম থেকে বেরিয়ে পড়লাম একেবারে পাখিরালা ঘাটের উদ্দেশ্যে। বর্তমানে ঘড়ির কাঁটায় 8টা বেজে 20 মিনিট। আমাদের বোট
দ্বিতীয় দিন সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো। তো বোটে আসতে না আসতেই কিন্তু গরম গরম চা চলে এলো। জাস্ট আলাদাই আমেজ একটা সৃষ্টি হবে এই সকাল সকাল, জাস্ট দুর্দান্ত লাগছে। এবং মাথার উপর সূর্যদেবও আর কি ভীষণ উত্তাপ দিচ্ছে। আর সুন্দরবনের এই দ্বিতীয় দিনের ট্যুরেই আপনাদেরকে নিয়ে যাওয়া হবে ম্যানগ্রোভের গভীর জঙ্গলে, যেখানে আপনারা হরিণ তথা কুমির এবং যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু বাঘ মামারও দর্শন পেয়ে যাবেন। দেখতে দেখতেই আমাদের বোট চলে এলো সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে, যেখান থেকে আপনারা এই গভীর ম্যানগ্রোভ জঙ্গলকে একদম কাছ থেকে অনুভব করতে পারবেন। সজনেখালি লাইফ সেঞ্চুরিতে কিন্তু আপনাদেরকে প্রথমে এরকম বাঘ মামা কিন্তু স্বাগত জানাবে এবং ভেতরকার পরিবেশটা কিন্তু মনোমুগ্ধকর, খুবই সুন্দর। আর কি এখানে রয়েছে একটি বিরল প্রজাতির কচ্ছপ এবং সেই সঙ্গে কুমিরও কিন্তু দেখা যায়। এই জায়গাটি এতটা নীরব যে ঝিঝি পোকার ডাক কিন্তু খুবই স্পষ্টভাবে এখানে আর কি বোঝা যাচ্ছে এবং খুবই দুর্দান্ত লাগছে। এবং এই একদম মিডিল অংশে একটি জলাশয় রয়েছে, যেটার মধ্যে কিন্তু প্রচুর সংখ্যক আর কি কচ্ছপ রয়েছে। দেখুন এই যে মুখ বার করে দেওয়া রয়েছে, মানে স্পষ্টভাবে কিন্তু বোঝা যাবে না, কিছুক্ষণ আর কি ধ্যান দিয়ে তাকিয়ে থাকলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এরকম কিন্তু বাঁদরও কিন্তু বসে রয়েছে এরকম জলাশয়ের পাশে। এবার কিন্তু একদম হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ওয়াচ টাওয়ারের একদম সামনেটাতে, যেখান থেকে কিন্তু এই সম্পূর্ণ জঙ্গলটি আপনাদেরকে খুব সুন্দরভাবে আর কি দেখা যাবে। চলুন একদম পুরো টপে গিয়ে পুরো জঙ্গলটি আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দিকটা থেকে উঠতে হবে, তাহলে কিন্তু ওয়াচ টাওয়ারের একদম পুরো টপে চলে এসেছি এবং এখান থেকে যে সুন্দরবনের অপরূপ সৌন্দর্য সেটা এক পাকে ঘুরে দেখাই। এবং এত সুন্দর আর কি প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। এবং সেই সঙ্গে এখানে সম্পূর্ণটাই কিন্তু রয়েছে নোনা জল। এবং এই মিডিলে যেটা দেখতে পাচ্ছেন গোল মতো জলাশয়টি, এটি কিন্তু রয়েছে একমাত্র মিষ্টি জলের পুকুর মতো। আপনাদেরকে আমি একবার জুম করে দেখাই। এই যে ঠিক এটা রয়েছে হচ্ছে মিষ্টি জলের। এখানে হচ্ছে বাঘ এবং হরিণ, মানে যা যা আর কি জন্তু রয়েছে তারা কিন্তু এখানে জল খেতে আসে। আপনাদের যদি কপালে থাকে তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং ওয়াচ টাওয়ার থেকে যত আর কি আশপাশে দেখতে পাচ্ছেন, এই যে এরকম কিন্তু নেট দেওয়া রয়েছে, যাতে করে এই জঙ্গলের থেকে কোনো জীবজন্তু এই ভেতরের অংশে প্রবেশ না করতে পারে। দেখুন একদম কাছাকাছি আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন থেকে নেমে একদম চলে আসলাম এই জলাশয়ের একদম ধারে। এই জলাশয়ের মধ্যে কিন্তু আপনাদের ভাগ্যে থাকলে আপনারা কুমিরের দেখা পেতে পারেন। এটাই হলো সুন্দরবনের সুন্দরী গাছ। জাস্ট দেখুন এরকম কিছুটা হয়, এই অংশে কিন্তু লেখা রয়েছে সেটা। দেখুন এই একটি গাছই এই অংশে আর কি রয়েছে, এটা কিন্তু আপনারা দেখবেন। এবং সেই সঙ্গে কিন্তু সম্পূর্ণ জায়গাটি বিভিন্ন রকমের গাছে কিন্তু ঘেরা রয়েছে। সেই সুন্দরতম জায়গা থেকে আপনারা আর কি যাবেন, দুর্দান্ত কিন্তু একটা অনুভূতি আপনাদের হবে। দারুণ লাগছে এখানকার ভিউটা। এবং এই জঙ্গল ঘুরতে ঘুরতে কিন্তু একটি বিরল প্রজাতির সাপ কিন্তু দেখতে পারলাম। দেখুন অনেকে আমরা বলে থাকি লাউডগা সাপ। দেখুন পুরো একদম সবুজ, মানে বোঝা যাচ্ছে না, পুরো একদম গাছের সঙ্গে পুরো একদম মিশে রয়েছে। দেখুন একদম ক্লোজ থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সজনেখালি থেকে আমাদের বোট ছেড়ে দিয়ে আবার চললো গভীর জঙ্গলের উদ্দেশ্যে। ঘড়ির কাঁটায় বাজে এখন 9:30। ইতিমধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আজকে দ্বিতীয় দিনের ব্রেকফাস্টেও কিন্তু রয়েছে গরম গরম কচুরি এবং সাথে রয়েছে চানা মশলা এবং একটি করে এরকম পান্তুয়া। তো চলুন ব্রেকফাস্টটা সেরে নেওয়া যাক। কিন্তু আমাদের বোট একদম জঙ্গলের গা ঘেঁষে যাচ্ছে, আর এখন আমি মানে অপেক্ষায় রয়েছি যে কখন হরিণের দেখা পাবো। কারণ এই সমস্ত জঙ্গলে কিন্তু হরিণ এরকম পাড়ের দিকে আর কি ঘোরাফেরা করে থাকে। আগেরবার এসে আমি দেখেছিলাম এক পাল হরিণ, তাই জন্যই আর কি সেই অপেক্ষায় আছি যে কখন দেখা পাবো। এই গভীর জঙ্গলে আপনারা মূলত দু প্রকারের গাছ কিন্তু দেখতে পারবেন, অর্থাৎ মূল আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে শ্বাসমূল আর একটি রয়েছে ঠেসমূল। এটা কিন্তু মূলত রয়েছে শ্বাসমূল, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি।
বর্তমানে ঘড়ির কাঁটায় এখন 10টা 10। এখন আমরা পৌঁছালাম সুদর্ণখালি বিটে। তো তোমাদেরকে আস্তে আস্তে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এখন পুরো বোটটা আর কি একদম তীরে এসে রাখলো। এখন আস্তে আস্তে ভেতর অংশে প্রবেশ করব। তো চলো তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। সুদর্ণখালির এই গেট থেকে প্রবেশ করার পরই আপনারা বাঁ হাতে বনদেবীর কিন্তু একটি মন্দির দেখতে পাবেন। দেখুন, বনদেবীর খুব সুন্দর মূর্তি রয়েছে এবং এখানে একটি দান বাক্স রয়েছে এরকম ভাবে। আর এই বাম পাশে কিন্তু বনদেবীর সমস্ত আর কি ইতিহাস আর কি তুলে ধরা রয়েছে। দেখুন এরকম কিছুটা। এবং আস্তে আস্তে এখন পুরো ভেতরের অংশে যা যা রয়েছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। পুরো এরিয়াটা কিন্তু এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে। দেখুন, তার মানে এদিকটাতেও আর কি বাঘ আসার প্রকোপটা কিন্তু রয়েছে ভীষণ ভাবে। এবং আমাদেরকে এই জায়গাটা থেকে ঠিক ঢুকতে হবে। লেখা রয়েছে এন্ট্রি। ডান পাশ থেকে এরকম ভাবে ঢুকে যেতে হবে এবং যেদিকে আর কি যেতে হবে এরকম কিন্তু অ্যারো চিহ্ন আপনারা পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে এখানে কিন্তু প্রচুর ধরনের আর কি আপনারা গাছ দেখতে পাবেন। সেরকমটা রয়েছে এখানে কৃপা লেখা রয়েছে দেখুন। এবং সেই সঙ্গে এখানে কিন্তু এর যা বৈশিষ্ট্য সেটা কিন্তু তুলে ধরা রয়েছে। দেখুন সম্পূর্ণটা এরকম কিছুটা ফুল হয় এরকম কিন্তু প্রত্যেকটি জায়গাতে প্রত্যেকটি গাছের সামনেই আর কি তুলে ধরা রয়েছে। এই গাছটির নাম রয়েছে পশুর। দেখুন এই যে এই অংশে লেখা রয়েছে। এই সুদর্ণখালিতে আসলে আপনারা বিভিন্ন ধরনের গাছ পেয়ে যাবেন। সেই সঙ্গে গাছের নাম এবং বৈশিষ্ট্য সম্পূর্ণটাই আর কি তুলে ধরা রয়েছে। এবং প্রাকৃতিক পরিবেশ কিন্তু অতুলনীয়, আপনাদেরকে মুগ্ধ করবেই করবে। তো চলুন আস্তে আস্তে সম্পূর্ণটা ঘুরে দেখি। দুর্দান্ত লাগছে এবং আগেরবার যখন এসেছিলাম সেই তুলনায় কিন্তু আরো কিছুটা এখানে আর কি কাজ করা হয়েছে, আর একটু আর কি ডেভেলপ হয়েছে জায়গাটি দেখতে পাচ্ছি। বর্তমানে একদম হাঁটতে চলে আসলাম সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের একদম সামনেটাতে। একদম পুরো টপে উঠে তোমাদেরকে আমি দেখাবো পুরো আশপাশের ভিউটা। দুর্দান্ত লাগে। অনেকগুলো আর কি নদীর মিলনস্থল রয়েছে যেগুলো বর্ষাকালে আসলে পরে, বর্ষার ইলিশ উৎসবে আসলে আপনারা খুব সুন্দর রূপে আর কি দেখতে পারবেন। দেখুন ওয়াচ টাওয়ারটা থেকে ভিউটা কিছুটা এরকম আসছে। এদিকে একটি নদী বয়ে যাচ্ছে, এদিক থেকে একটি বয়ে যাচ্ছে, যেটা বর্ষার টাইমে আসলে কিন্তু আপনারা একদম জল ভরা অবস্থায় দেখতে পারবেন। এবং দেখুন এই পাশে রয়েছে এবং এই পাশেও রয়েছে আরেকটি দুর্দান্ত ভিউ কিন্তু। এবং সেই সঙ্গে এদিকে একটি জলাশয় রয়েছে। দেখুন এই প্রকার দুর্দান্ত ভিউ রয়েছে উপরটা থেকে সুন্দরবনের গভীর জঙ্গলের। সুদর্ণখালি ওয়াচ টাওয়ারের উপরে আসলে টোটাল দুখানা আর কি জায়গা আপনারা পাবেন। এদিকে আরেকটি রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই পাশটা থেকেও আপনারা দেখতে পারবেন। দুর্দান্ত ভিউ এরকম কিছুটা রয়েছে, অসাধারণ। ঠিক এই অংশে কিন্তু সুন্দরবনে কত প্রকারের পাখি আর কি দেখতে পাওয়া যায় সেই সম্পর্কে আইডিয়া কিন্তু এই অংশে আর কি তুলে ধরা রয়েছে। এবং এইদিকে জীবজন্তু গুলো দেখুন, এত প্রকারের জীবজন্তু আর কি এখানে দেখতে পাবেন আপনারা। সুদর্ণখালি বিট ঘোরাঘুরি করে চলে আসলাম আবার বোটে। আমরা বোটে উঠে পড়লাম এবং সাথে সাথে কিন্তু চলে এলো আমুদি মাছের ফিশ ফ্রাই এরকম কিছুটা রয়েছে। মাছ ভাজা খেতে খেতে আপাত দৃষ্টিতে তাকিয়েছিলাম জঙ্গলের দিকে কিছু জীবজন্তু দেখার আশায়, এবং তৎক্ষণাৎ দেখি চলে এলো গরম গরম দুধ চা। এটাই মনে হয় একটু বাকি ছিল। আর কি, চায়ে চুমুক দিয়ে জঙ্গল পরিদর্শনের স্বাদটাও মিটিয়ে নিলাম চটজলদি। বর্তমানে আমাদের বোট যাচ্ছে সুন্দরখালি নদীর উপর থেকে এবং পুরো জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু পুরোটাই রয়েছে হেতাল বন, যেই বনে বাঘের দেখা মিললেও মিলতে পারে। এবং এই বনেই কিন্তু সব থেকে বেশি আর কি বাঘ থাকে, কারণ এটার যে গাছের যে কালারটি যে রয়েছে সেটার সঙ্গে কিন্তু বাঘের গায়ের কালার কিন্তু একই রকম। তার জন্য তার লুকানোতে আর কি সুবিধা হয় গা ঢাকা দিতে। সেই জন্য কিন্তু এই কাদাযুক্ত এরিয়াতে বাঘ কিন্তু লুকিয়ে থাকে। দেখতে দেখতে আমাদের বোট এসে পৌঁছালো দোবাকি ক্যাম্পে। এখানে রয়েছে প্রধানত দুটি ওয়াচ টাওয়ার এবং রোমাঞ্চকর ক্যানোপি ওয়াকের জন্য পর্যটকের কাছে দারুণ আকর্ষণীয়। এখন ফাইনালি দোবাকিতে
এন্ট্রি করলাম এবং আশপাশটা কিন্তু দুর্দান্ত পরিবেশ এবং সাথে রয়েছে বিরাট আর কি ব্রিজ, অনেকটা দৈর্ঘ্যের। ধীরে ধীরে চলে আসলাম দোবাকির সেই বিখ্যাত ব্রিজ, যেখান থেকে আপনারা গেলে পরে সম্পূর্ণ জঙ্গলটিকে একেবারে ভেতরি অংশ থেকে দেখতে পারবেন এবং সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সাথে হরিণের দেখাও কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন এই অংশ থেকে। চলুন আস্তে আস্তে ব্রিজের উপর অংশে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর এবং দুপাশে এরকম নেট দিয়ে ঘেরা রয়েছে। এরকম ভাবে ঠিক আমাদেরকে যেতে হবে এবং জায়গায় কিন্তু ঠিক এই সাইডটাতে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। দেখুন এই উপরটা থেকেও কিন্তু আপনারা জঙ্গলের ভিউটা নিতে পারবেন। আপনাদেরকে আমি উপরে গিয়ে আমি দেখাচ্ছি। দেখুন এই অংশটা থেকে কতটা সুন্দর সুন্দরবনের এই দৃশ্যটা উপভোগ করা যাচ্ছে, দুর্দান্ত লাগছে। মানে এখানে একটি জলাশয় রয়েছে এবং সাথে সাইডের যে ভিউটা জঙ্গলের দুর্দান্ত কিন্তু লাগছে। এই সঙ্গে এই ওয়াচ টাওয়ারের এ পাশেও রয়েছে আরেকটি স্পট মতো দেখুন। এবং এই যে এই বৃষ্টি ধরেই কিন্তু আমাদেরকে যেতে হবে এবং এই অংশটাতে কিন্তু একটি হরিণের দেখা পাওয়া গিয়েছে, একটি বাচ্চা হরিণ রয়েছে এই যে ঠিক এই অংশটাতে রয়েছে। সঙ্গে কিন্তু 3টে হরিণ দেখা গেল এই অংশে। দেখুন আরেকটি হরিণ রয়েছে, জল খেতে নেমেছে। টোটাল 4টে দেখলাম এই অংশে। এই অংশে কিন্তু রয়েছে দেখুন লেখা বাদাবনের ভোঁদর, যেটার দেখা কিন্তু আপনাদের মিলতে পারে, যেটার আরেক নাম রয়েছে উদবিড়াল। এত কাছ থেকে বন্যপ্রাণীর দেখার যে অভিজ্ঞতা সেটা কিন্তু অন্য কোথাও আপনারা আর পাবেন না। জঙ্গলের ঠিক ওপর দিয়ে প্রায় 20 ফুট উঁচুতে তৈরি একটি তারের জালিযুক্ত ফুটপাত। মাটিতে পা না ফেলেই আপনি ক্যানোপি ওয়াক ধরে হেঁটে যেতে পারবেন, যা গাছে ঘেরা বনের ভেতর দিয়ে হাঁটার সম্পূর্ণ এক আলাদা রোমাঞ্চকর অভিজ্ঞতা দেয়। দোবাকি ক্যাম্প ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গিয়েছে, এখন চলে এসেছি বোটে। আর আমাদের মধ্যাহ্ন ভোজ কিন্তু চলে এসছে একদম পুরো টেবিলে। আর এখন টাইম রয়েছে 3টে। তো কি কি রয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে রয়েছে বেগুন ভাজা, এদিকে রয়েছে কাতলা মাছ, এদিকে রয়েছে পাবদা, মানে 2 রকম মাছ রয়েছে কিন্তু আজকে লাঞ্চে। সঙ্গে ডাল, এদিকে সবজি, লাস্ট পাতে রয়েছে চাটনি এবং পাঁপড় ভাজা। জাস্ট জমেই যাবে কিন্তু। মধ্যাহ্নভোজ কমপ্লিট করার পরই হাতে এক টুকরো তরমুজ চলে এলো, যা সত্যি খুবই রসালো এবং মিষ্টি ছিল। তো আমাদের দ্বিতীয় দিনের সুন্দরবন ট্যুর কমপ্লিট হলো এবং ফাইনালি চলে আসলাম এখন আবার পাখিরালাতে। তো এখন যাব আস্তে আস্তে আমাদের হোটেলের দিকে এবং ফ্রেশ ট্রেশ হবো। হোটেলে গিয়ে ফ্রেশ হতে ডাক এলো ঝুমুর নাচ হবে হোটেলের মধ্যেই। যেতেই দেখি অলরেডি গ্রুপের সকলে সারিবদ্ধভাবে বসে পড়েছে, তাই আমিও দেরি না করে একটি চেয়ার নিয়ে বসে পড়লাম এই আনন্দের সন্ধ্যায় সামিল হতে। কিছুক্ষণ পরেই দেখি চলে এলো চা এবং সাথে সন্ধ্যের স্ন্যাক্স হিসেবে চাউমিন। সন্ধ্যের স্ন্যাক্সের সাথে ঝুমুর নাচের প্রোগ্রামে বেশ মেতে উঠেছিলাম। আনন্দের এই জোয়ারে কিভাবে যে সময় কেটে গেল সেটাই বুঝে উঠতে চলে এলো ডিনারের পালা। সন্ধ্যের স্ন্যাক্সের সাথে ঝুমুরে আনন্দ করার পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিল এবং এখনো অবধি কিন্তু বৃষ্টি হয়েই চলেছে অনবরত। তো এখন ঘড়ির কাঁটায় বাজে 9:30। তো এখন যাব, ডিনারের ডাক এলো, তো একেবারে ডাইনিং হলের দিকে যাওয়া যায়। খিদেও বেশ পেয়েছিল, তাই চটজলদি চলে গেলাম হোটেলের মধ্যেই থাকা ডাইনিং হলের দিকে। আর আজকের আমাদের দ্বিতীয় দিনের ডিনারে রয়েছে ফ্রাইড রাইস এবং চিকেন কষা, যা খুবই সুস্বাদু এবং দুর্দান্ত মানের রান্না কিন্তু করা হয়েছে। এখন রাত 10টার উপরে বাজে। ডিনার কমপ্লিট করে রুমে চলে আসলাম। তাড়াতাড়ি একটা টানা ঘুম দেবো, কারণ কালকে আবার ভোরবেলায় উঠে তৃতীয় দিনের সুন্দরবন ট্যুরটা আপনাদের সামনে তুলে ধরতে হবে। তো চলুন, গুড নাইট। গুড মর্নিং। আজকে সুন্দরবন ভ্রমণের তৃতীয় দিন। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। এখন আমাদের হোটেল চেক আউট করে বেরিয়ে যেতে হচ্ছে। আজকে আমরা ঘুরে দেখবো লোকনাথ মন্দির এবং সেখান থেকে চলে যাবো একেবারে সোনাখালি খেয়াঘাটে, আর সেখান থেকে ক্যানিং। পাখিরালয় দ্বীপকে টাটা বাই বাই জানিয়ে আমাদের বোট চললো
লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে এবং তারপরে যাবে সোনাখালী ফেরিঘাটে এবং সেখান থেকে আমরা যাব ক্যানিং। বোটে উঠতে না উঠতেই চলে এলো গরম গরম চা এবং বিস্কুট, যার মাধ্যমে ঘুম ঘুম ভাবটা একেবারে যেন কেটে গেল। তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 9:30 আর ইতিমধ্যে কিন্তু আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। ব্রেকফাস্টে রয়েছে গরম গরম লুচি, সাথে একটি ডিম সিদ্ধ এবং ছোলার ডাল। তো চলুন ব্রেকফাস্টটি শুরু করা যাক। আহা, লুচির সাথে ছোলার ডাল আলাদাই দুর্দান্ত। নেমে পড়লাম লোকনাথ বাবার মন্দিরের সেই ঘাটে এবং এখন এই মেঠো পথ ধরে এগিয়ে যাব লোকনাথ বাবার মন্দিরের দিকে। কতটা সুন্দর এই প্রাকৃতিক দৃশ্য এবং সেই সঙ্গে মনোরম পরিবেশ, দুর্দান্ত কিন্তু একটি মেলবন্ধনে বেঁধে রয়েছে এই অংশে, দুর্দান্ত লাগছে। এবং এখন আস্তে আস্তে এগিয়ে চলছি মেঠো পথ ধরে লোকনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে। দুর্দান্ত একটি আর কি জায়গা। এবার মেঠো পথ দিয়ে এসে এই যে এই রাস্তাটা দিয়ে ঠিক আসলাম, এরপর কিন্তু লোকনাথ বাবার মন্দিরের দিকে যাওয়ার পথে কিন্তু এরকম কিছুটা ঢালাই রাস্তাটি করে দেওয়া হয়েছে, খুবই সুন্দর, একদম মাঠের মাঝখান দিয়ে। তারপরে কিন্তু আপনাদেরকে যেতে হবে লোকনাথ বাবার মন্দিরের দিকে। অবশেষে কিন্তু চলেই আসলাম একদম লোকনাথ বাবার মন্দিরে। চলুন সর্বপ্রথম লোকনাথ বাবাকে আপনাদেরকে দর্শন করাই। তো একেবারে চলে আসলাম লোকনাথ বাবার মন্দিরে। দেখুন লোকনাথ বাবা এই অংশে বিরাজমান রয়েছে এবং সামনে রয়েছে এরকম শিবলিঙ্গ, দুর্দান্ত। মন্দিরের একদম বাইরেটাতে এরকম কিছু বসার জায়গা কিন্তু করে দেওয়া হয়েছে, যেখানে গাছতলায় বসে আপনারা খুব সুন্দর আর কি শান্তি কিন্তু পাবেন, মৃদুমন্দ ঠান্ডা বাতাস আর কি বইছে এই অংশে। এবং মন্দিরের গায়ে এরকম কিছু মাটির ঘর রয়েছে, দেখুন এই অংশে কিন্তু রয়েছে, যেখানে রয়েছে বিদেশি রঙিন পাখির চাষ, মানে গ্রামবাসীদের জন্য বিভিন্ন চাষাবাদ কিভাবে আর কি করা হয়, পাখির চাষগুলো, এরকম পাখি প্রতিপালনের প্রশিক্ষণ প্রদান, পাখির যোগান দেওয়া কিভাবে, পাখির খাদ্যর যোগান দেওয়া কিভাবে, মানে সম্পূর্ণটা কিন্তু এরকম চার্ট ওয়াইজ এখানে কিন্তু শেখানো হয়। এবং সেই সঙ্গে এই অংশ কিন্তু দেখাতে পারছি যে রয়েছে পায়রার চাষ, দেখুন এরকম কিন্তু করা হয়। লোকনাথ বাবার মন্দিরের দিকে যাওয়ার পথে কিন্তু আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে এখানকার মধু এবং এর সঙ্গে ডাব আরো অনেক কিছু রকমারি জিনিস নিয়ে আর কি বসে। আমি কথা বলছি সুন্দরবন নদীমাতৃকা ট্রাভেলসে। আমার বাড়ি হচ্ছে বালি আইল্যান্ড, গ্রামের নাম বালি বিজয়নগর, আমাদের থানা হচ্ছে গোসাবা থানা। আমি সুন্দরবনে মাছ ধরতাম, জীবিকা ছিল মাছ ধরা। 2021 সালে নভেম্বরে লড়াই হয়েছে। আমি 18 বছর ধরে জঙ্গল করার অভিজ্ঞতায় 2021 সালে বাঘের সঙ্গে লড়াই হয়েছে জঙ্গলে মাছ মারতে গিয়ে। আমরা যে মাছ মারতে যাই ছোট ছোট নিগি নৌকানি বেরিয়ে যাই, পারের পক্ষে 8 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেলাম, রওনা দিয়ে দিলাম। এবার মাছ ধরে কম বেশি আমরা উঠে আসি। আমার সেদিন জঙ্গলে মাছ ধরা অটোমেটিক হয়ে গেছে 7 দিন। 7 দিনের দিন সন্ধ্যের একটু আগে আকাশে বেলা যখন ডুববে ওই সময় আকাশে একটা মেঘ উঠে গেছে। তখন আমারই কাছাকাছি একটা খাল ছিল, ধবনির খাল, সরু খাঁড়ি খাল। ওই খালে নৌকোটা ঢুকে দিয়েছি, দিয়ে আমরা বলি গ্রাবি বলি, অনেকে বলে অ্যাঙ্কার করে দিয়েছি। আর আমার গায়ে জ্বর ছিল, আমি ঘুমাচ্ছিলাম, কাঁথা গাইতে ঘুমাচ্ছি, নৌকার উপরে ঘুমাচ্ছি, আর আমার 4 জন পাশে বসে আছে। আমার ওই 4 জন কিছুক্ষণ পরে এত জোরে চিৎকার করছে, চিল্লাচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি কাঁথা সরিয়ে দেখি না বাঘ দাঁড়িয়ে আছে, বাঘের পেটের নিচে। আমি তখনই ধরে ফেলেছি পাঁজা করে বাঘকে, বলেছি মা গো বাঁচাও। ফেটে গেছে, আমি কানে শব্দটুকু কানে পেয়েছি। তারপর আমি জানতাম না বেঁচে আছি বলে। 8 মাস পরে দিলাম আমার কোথায় কি করেছে বাঘে। 8 মাস পরে আমার জ্ঞান এসছে। 8 মাস পরে দিলাম নাকে বাঘের নখ লেগেছিল, পান নখ বাঘের, চোখটা জীবনে তো বেঁচে গেছে। এই একটা নখের দাগ। এটাও নখের দাগ। আর এই সামনেরটা হচ্ছে একটা সার্জারি করা আছে, এটা কৃত্রিম স্কাল করা আছে, ডাক্তারও বলেছে স্কাল দিয়ে আমার থাইর চামড়া লাগানো আছে। আর এই একটা জায়গায় এখন আপনার তাকে দিলে বুঝতে পারবেন, আমি আয়নায় মাঝে মাঝে দেখি এরকম হচ্ছে মাথায়, এ হাড় নেই। আশিসদার থেকে তার এই বাঘের কবল থেকে বাঁচার গল্প শুনতে শুনতেই চলে এলো মধ্যাহ্ন ভোজনের পালা। তাই আজকে তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের টেবিলে সবার সঙ্গে একসঙ্গে বসে পড়লাম। আর আজকে তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজে রয়েছে ডাল, আলু ভাজা, চাটনি এবং এদিকে রয়েছে কাঁকড়া কারি এবং মাছে রয়েছে
ভেটকি মাছ এবং সাথে রয়েছে লাউয়ের শুক্তো মতো। আর এই মধ্যাহ্নভোজ কমপ্লিট করতে না করতেই আমাদের বোট চলে এলো প্রায় সোনাখালী ফেরিঘাটের কাছাকাছি। আমরা 2 রাত 3 দিন শান্তি ট্রাভেলস এর সাথে সুন্দরবন ভ্রমণ করেছি। খুব সুন্দরভাবে ভ্রমণ করেছি। আর শান্তি ট্রাভেলস এর অনার দাদা, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এখানে ইলিশ উৎসব কবে থেকে শুরু হচ্ছে? আমাদের জুন মাসের 5 তারিখ থেকে ইলিশ উৎসব শুরু হচ্ছে। জুন মাসের 5 তারিখ থেকে শুরু হচ্ছে। আচ্ছা, আর প্যাকেজের সিস্টেমটা কেমন আছে? প্যাকেজ হলো আমাদের জুন মাসের 5 তারিখ থেকে যে ইলিশ উৎসব শুরু হচ্ছে, মাত্র আমরা 2700 টাকা প্যাকেজ রেখেছি। আর জুন মাসের 5 তারিখ থেকে শুরু হচ্ছে, যেহেতু এখন যদি বুকিং করেন এই মাসে তাহলে আরো ছাড় আছে। তার জন্য প্যাকেজটা কি ক্যানিং টু ক্যানিং? ক্যানিং টু ক্যানিং আমাদের পিক আপ, আর ক্যানিং থেকে পিক আপ, ক্যানিং থেকে ডক। তো এখন অবশেষে চলে আসলাম সোনাখালী ফেরিঘাটে। আর আমাদের 2 রাত 3 দিনের সুন্দরবন ভ্রমণ এখানেই শেষ হলো। তো এখান থেকে আমরা অটো করে চলে যাব ক্যানিং স্টেশনে, আর সেখান থেকে শিয়ালদা টু বাড়ি। তো এখন ফাইনালি অটোতে করে ক্যানিং স্টেশনে নেমে ট্রেনে উঠে পড়েছি। ট্রেন ছাড়ার টাইম রয়েছে 4:10। তো এখন যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে, আর শিয়ালদা থেকে যাব বাড়ি। তো আমার ভিডিওটি আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং সুন্দরবন ইলিশ উৎসবে আসতে চাইলে স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে ফোন করে শান্তি ট্রাভেলস এর হাত ধরে কিন্তু আপনারা সুন্দরবন ইলিশ উৎসবকে ঘুরে যেতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো এক্সাইটিং ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।